আইসোডায়ামেট্রিক প্যারেনকাইমাটাস সেলে আইসোডায়ামেট্রিক গ্রোথ দেখতে পারে। আইসোডায়ামেট্রিক গ্রোথ কি? একটা সেল আছে, সব দিকে ও গ্রো করছে, আইসোডায়ামেট্রিক গ্রোথ। এটা যদি টাইম হয় এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে যদি এটা ধরো লেংথ অফ প্লান্ট হয়, এটা অরিজিন, তাহলে কিরকম হবে? স্ট্রেট লাইন হবে। তাহলে আমরা দেখব গ্রাফটা সিগময়েড গ্রাফ, এইরকম। এইটাকে বলবো ল্যাগ ফেজ, এইটাকে বলবো এক্সপোনেনশিয়াল ফেজ, আর এই রিজিয়নটাকে বলবো স্টেশনারি ফেজ। তো তিন রকমের এখানে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আর মেরিস্টেম্যাটিক যে গ্রোথটা হয় এর তিনটে ফেজ আছে। কি কি ফেজ? প্রথম ফেজটার নামই হচ্ছে মেরিস্টেম্যাটিক ফেজ, ঠিক আছে? মেরিস্টেম্যাটিক ফেজ। এই ফেজটায় কি হচ্ছে? এই ফেজটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিড সেল ডিভিশন। জাস্ট তুমুল হারে মাইটোসিস হচ্ছে, মানে মারাত্মক লেভেলে মাইটোসিস হচ্ছে, বলার মতো নয় এত বেশি, এবং প্রচুর 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 সেল মাস তৈরি হচ্ছে, যে সেল মাসগুলো ভবিষ্যৎকালে বিভিন্ন ধরনের মরফোজেনেসিস হবে। মরফোজেনেসিস মানে ফরমেশন বা ডেভেলপমেন্ট অফ অর্গ্যানস, আর কিচ্ছু না, ঠিক আছে? মরফোজেনেসিস কি বলে? গাছেরও তো প্রত্যঙ্গ আছে, সেই প্রত্যঙ্গগুলো তৈরি হওয়া ফ্রম দিজ সেল মাস, এই ফেজে যে সেল মাসগুলো তৈরি হচ্ছে তাকে আমরা মরফোজেনেসিস বলছি। তো এই ফেজের সেলের ক্যারেক্টারিস্টিক কি কি থাকে? প্রথমে দেখো, এই ফেজের সেলগুলোর থাকে প্রচন্ড ডেন্স প্রোটোপ্লাজম, তার কারণ ডিভাইড করতে হয়, প্রচুর মেটেরিয়াল থাকে। থিন ইলাস্টিক সেলুলোসিক ওয়াল। আর কি থাকে? প্রচুর প্লাজমোডেজমাটা থাকে, লার্জ নাম্বার অফ প্লাজমোডেজমাটা। কেন প্লাজমোডেজমাটা করে কি? প্লাজমোডেজমাটা হচ্ছে ওপেনিং বা পোরস ইন দ্য সেল ওয়াল which allows one cell to communicate with another cell, কারণ এই প্লাজমোডেজমাটার মধ্যে দিয়ে প্রোটোপ্লাজমিক ব্রিজ তৈরি হয়, একটা সেলের প্রোটোপ্লাজম আর একটা সেলের প্রোটোপ্লাজমের কন্ট্যাক্টে আসে। তো এখানে দেখো, যেহেতু মানে র্যাপিড সেল ডিভিশন হয় এখানে, চলো সেটাও লিখে দিই, র্যাপিড সেল ডিভিশন হচ্ছে এখানে। তো সেই কারণে এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালস বিটুইন ওয়ান সেল টু আনাদার সেল বা উইদিন টু সেলস খুব দরকার। অ্যাডজেসেন্ট সেলসদের মধ্যেই রিসাইক্লিং অ্যান্ড ট্রান্সফার অফ ফুড মেটেরিয়াল বা বিভিন্ন নিউট্রিয়েন্ট বা গ্রোথ ফ্যাক্টরস ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমরা বলতেই পারি যে যত প্লাজমোডেজমাটাল কানেকশন বেশি থাকবে তত র্যাপিড মেটেরিয়ালের এক্সচেঞ্জ হবে। আর কি? হাই রেট অফ রেসপিরেশন। অবশ্যই এখানে সেল ডিভিশন হচ্ছে which is an energy dependent process। তো এনার্জি কোথা থেকে আসবে? এটিপি থেকে। আর এটিপি কোথায় তৈরি হবে? রেসপিরেশনের মাধ্যমে। তো হাই রেট অফ রেসপিরেশন দরকার। এটা হলো মেরিস্টেম্যাটিক ফেজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইলংগেশন ফেজ। ইলংগেশন ফেজ, ইলংগেশন ফেজে আবার কি হয়? এটা কোথায় হয়? এই রিজিয়নটা কোথায় না? প্রক্সিমাল টু দা মেরিস্টেম্যাটিক সেলস। প্রক্সিমাল মানে কাছে, মেরিস্টেম্যাটিক সেলগুলো সারাউন্ডিং এ এগুলো হয়। কোন সেলগুলোতে হয়? যাদের এই মেরিস্টেম্যাটিক ফেজটা কাম ওভার হয়ে গেছে, যারা এই মেরিস্টেম্যাটিক ফেজটা থেকে বেরিয়ে এসছে, উত্তীর্ণ হয়েছে, দে কেম ওভার দিস ফেজ, তো তারা একটা পেরিফেরিতে সরে যাবে। কেন? স্বাভাবিকভাবে টু গিভ স্পেস
to the new cells in the meristematic phase. যেমন তোমরা স্কুলে ক্লাস 9 পাস করলে ক্লাস 10 চলে যাবে, কেন না যারা ক্লাস 8 থেকে পাস করে 9 এসছে তাদের জায়গা দেওয়ার জন্য। ঠিক তাই যে সমস্ত সেলগুলো মেরিস্টেমেটিক ফেজটাকে উত্তীর্ণ হয়েছে সেই তারা চলে আসবে ইলংগেশন ফেজে, প্রক্সিমাল টু দ্য মেরিস্টেমেটিক সেলস থাকবে। এখানে কি হবে, সেল সাইজ ইনক্রিজ হবে আস্তে আস্তে, সেল সাইজ স্টার্টস ইনক্রিজিং, এটা আর কি সেল ওয়াল ডিপোজিশন স্টার্টস, মানে লিগনিন সুবেরিন এই সমস্ত জিনিসগুলো সেল ওয়ালে ধীরে ধীরে ডিপোজিট হবে এবং থিকেনিং অফ সেল ওয়াল শুরু হবে, ঠিক আছে। আর এই সময় জেনারেলি আমরা দেখতে পাই দু রকমের ইলংগেশন হয়। একটা হচ্ছে কি ইন জেনারেল চারিদিকে ইকুয়াল ইলংগেশন হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি, এই ইলংগেশনটা আমরা কোথায় দেখতে পারি, আমরা দেখতে পারি আইসোডায়ামেট্রিক ইলংগেশন, এটা একটা হতে পারে। আর একটা ইলংগেশন কি হতে পারে, এটা কোথায় দেখতে পারি, আইসোডায়ামেট্রিক প্যারেনকাইমাটাস সেলে আইসোডায়ামেট্রিক গ্রোথ দেখতে পারি। আইসোডায়ামেট্রিক গ্রোথ কি, এটা সেল আছে সব দিকে ও গ্রো করছে, আইসোডায়ামেট্রিক গ্রোথ, ঠিক আছে এরকম। আর একটা কি লিনিয়ার গ্রোথ, লিনিয়ার ইলংগেশন, এটা আবার কি, একটা সেল এরকম আছে এই শুধু এই অ্যাক্সিস বরাবর বাড়ছে আর সেলটা এই অ্যাক্সিস বরাবর বাড়ছে, ঠিক আছে, একে আমরা লিনিয়ার ইলংগেশন বলবো। তো ইলংগেশন ফেজ এর বেশি কিছু নেই। লাস্ট ফেজ হচ্ছে ম্যাচিউরেশন ফেজ, একে আমরা ডিফারেন্সিয়েশন ফেজও বলতে পারি, ডিফারেন্সিয়েশন অর ম্যাচিউরেশন ফেজ। এই ফেজটাই হচ্ছে ফাইনাল ফেজ অফ মেরিস্টেমেটিক গ্রোথ। এখানে কি হচ্ছে, এই ফেজটাতে যেটা হচ্ছে সেল অ্যাটেইনস ম্যাক্সিমাম সাইজ, সেল ওয়াল রিজিড হয়ে যায় অ্যান্ড থিক অবশ্যই ডিউ টু ডিপোজিশন, ঠিক আছে। আর একটাও যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে ডিফারেন্ট টাইপস অফ টিস্যুজ এ ডিফারেন্সিয়েটেড হয়ে যায় সেলগুলো। তো ডিফারেন্ট টাইপস অফ টিস্যুজ অ্যারাইজ, যার পরের ফেজটাই হচ্ছে মরফোজেনেসিস, মানে ডিফারেন্ট স্পেশালাইজ স্ট্রাকচারস তৈরি হচ্ছে, মরফোজেনেসিস, ঠিক আছে। আচ্ছা, ইলংগেশন ফেজের আর একটা ফিচার আছে, এইখানে প্রমিনেন্ট লার্জ প্রমিনেন্ট ভ্যাকিউলস দেখা যায়, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা অ্যারাইভ করে এবং ম্যাচিউরেশন ফেজে এই লার্জ পার্মানেন্ট ভ্যাকিউলস গুলো কি হয়ে যায়, এখানে পার্মানেন্ট সেন্ট্রাল ভ্যাকিউল দেখতে পাই এই সেলগুলোতে, যার ভেতরে সেল স্যাক আছে, কন্টেনিং সেল স্যাক আছে। তো এইটা গেল আমাদের ডিফারেন্ট ফেজ। এবার আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ গ্রোথটা আলোচনা করব। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ গ্রোথ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গ্রোথ রেটের ক্যালকুলেশন, ঠিক আছে। গ্রোথ ম্যাথামেটিক্যালি দুভাবে হতে পারে, কিভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ, একটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ। এবং অ্যারিথমেটিক গ্রোথ যখন হচ্ছে তাকে আমরা বলবো অ্যারিথমেটিক গ্রোথ রেট, আর জিওমেট্রিক গ্রোথ যখন হচ্ছে তাকে আমরা বলবো জিওমেট্রিক গ্রোথ রেট। তো চলো দেখা যাক কিরকম। আমি গ্রোথ লিখলাম, এখান থেকে আমি দুটো কলম করব, এটা হচ্ছে অ্যারিথমেটিক,
আর একটা হচ্ছে জিওমেট্রিক। আগে আমরা অ্যারিথমেটিক বুঝবো। ধরো একটা সেল আছে, একটা সেল আছে, মাইটোসিস হচ্ছে, কটা ডটার সেল তৈরি হবে? দুটো। এখান থেকে কটা ডটার সেল তৈরি হবে? টোটাল 4টে, অ্যান্ড সো অন সো অন। ঠিক আছে, তো এখানে ধরো যখন এইখানে সেলটা ছিল, ঠিক আছে, তখন ধরো আমরা বললাম যে গ্রোথ রেট হচ্ছে L0। L0 কেন? টাইম এখানে জিরো ধরছি। দেখো প্রথমেই বলেছি তোমাদের, গ্রোথ বলো, ডেভেলপমেন্ট বলো, যা খুশি তোমরা বলতে পারো, সবটাই কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম। উইথ রেসপেক্ট টু টাইম। যদি ইনস্ট্যান্টেনিয়াস গ্রোথও ধরো, তাহলে গ্রোথকে ধরো এল ধরো, তাহলে dL/dt লিখতে হবে। ঠিক আছে, অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট। তো এখানে সবকিছুই কিন্তু আমরা মেজার করবো উইথ রেসপেক্ট টু টাইম। তো যখন একটাই সেল আছে, আমরা এখানে নিউমেরিক্যাল গ্রোথ ধরছি, তো নিউমেরিক্যাল গ্রোথ নেই, একটাই আছে, তো জিরো, টাইম তখন জিরো, শুরুই হয়নি ডিভিশন, তো L0। আর এইখানে ধরো আমরা এসে বললাম যে কতটা গ্রোথ হয়েছে না, টাইম টি তে LT গ্রোথ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো LT ইকুয়ালস টু L0 প্লাস RT। ঠিক আছে, L0 প্লাস RT, এটা অ্যারিথমেটিক গ্রোথের ইকুয়েশন। ঠিক আছে, আর কি? গ্রোথ রেট। গ্রোথ রেট। আর এর গ্রাফটা কিরকম দেখতে হবে? এটা যদি টাইম হয় এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে যদি এটা ধরো লেংথ অফ প্লান্ট হয়, এটা অরিজিন, তাহলে কিরকম হবে? স্ট্রেট লাইন হবে, ইউনিফর্ম রেট অফ গ্রোথ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। অবশ্যই অবশ্যই একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ইনিশিয়াল যে গ্রোথ রেটটা ছিল, বা ইনিশিয়াল যে গ্রোথের যে ফেজটা ছিল, বা যে সাইজ ছিল, যাই ধরো, বা যে লেংথ ছিল, মাস ছিল, যাই থাকুক, সেইটাই কিন্তু আলটিমেটলি ডিটারমাইন করছে ফাইনালি তার কতটা গ্রোথ হবে। মানে একটা খুব ছোট্ট সিডলিং, সে কিন্তু মারাত্মক বড় গাছ সবসময় নাও হতে পারে। ঠিক আছে, জেনারেলি সিডলিং এর সাইজ একটু বড় হলে গাছের সাইজটাও সাধারণত একটু বড় হয়। যেমন অবভিয়াসলি একটা ঘাসের সিডলিং আর একটা বট গাছের সিডলিং, দুজনের সাইজ কিন্তু, হ্যাঁ ইনিশিয়ালি ধরো দুজনেরই সাইজ এক, বাট জার্মিনেশন হয়ে যাওয়ার পর সিডলিংটা যখন মাটির ওপরে উঠলো, তো তাদের কিন্তু দুজনের সাইজ কখনোই এক হবে না। ধরে নাও এক, ধরে নাও এক, যদি সাইজ এক হয়ও, এই আরটা কিন্তু হবে না সেম। এই যে আর গ্রোথ রেট, এটা কিন্তু সেম হবে না। বট গাছের গ্রোথ রেট গাছের থেকে বেশি হবে। তো গ্রাস বা ঘাস, তার গ্রোথ রেট বট গাছের থেকে কম হলেও, মানে কম হওয়া সত্ত্বে ও ছোট থাকবে, বট গাছটা তাড়াতাড়ি অনেক বড় হবে, অনেক বেশি গ্রোথ হবে। তো ধরো এই L0 ভ্যালু যদি দুটো ডিফারেন্ট প্লান্টের জন্য সেমও থাকে, দুটো ডিফারেন্ট স্পিসিস অফ প্লান্টের জন্য যদি সেমও থাকে, যদিও এটা হয় না, ধরে নাও সেম আছে, তাহলে কিন্তু এই গ্রোথ রেটটা কিন্তু ওদের সেম থাকবে না, আলাদা থাকবে। কারণ গ্রোথ রেট ইজ ডিটারমাইন্ড বাই ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক ফ্যাক্টর, মানে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কি কি ফ্যাক্টরস? আমরা আসবো তাতে, আমরা অবশ্যই তাতে আসবো। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই মোরাললেস এই L0টা সেম থাকে, একটা মিন ভ্যালুর আশেপাশে ঘুরে।
এবং তাই দেখবে তাদের আলটিমেটলি এলটিটাও একটা মিন ভ্যালুর আশেপাশেই থাকে। মানে পৃথিবীর সব নারকোল গাছই অ্যাভারেজ একটা সিমিলার হাইটেই তোমরা দেখবে। তার থেকে একটা এক্সেপশন থাকে, কেউ একটু ছোট হয় কেউ একটু বড় হয়, বাট অ্যাভারেজ করলে দেবে গ্লোবাল অ্যাভারেজ মোটামুটি সিমিলার। কিন্তু একটা বট গাছ আর নারকোল গাছের L0টা কিন্তু সমান নয়, তার কারণ ওরা আলাদা স্পিসিস। ধরে রাখো তাদের লাইফের কোনো একটা ফেজে L0টা সমান, ধরে রাখো হাইপোথেটিক্যালি, তাহলেও কিন্তু তাদের গ্রোথ আলটিমেটলি ডিফারেন্ট রেটে হবে বা ডিফারেন্ট এলটির ভ্যালু আসবে। দ্য রিজন বিং ওদের এই আর গ্রোথ রেটের ভ্যালুটা আলাদা, বিকজ গ্রোথ রেট যেমন এনভায়রনমেন্টও ডিটারমাইন করে তেমন জিনস ও ডিটারমাইন করে। তো যেহেতু এই জেনেটিক ফ্যাক্টরটা দুজনের আলাদা এবং এটা কখনোই সেম হবে না, তাই গ্রোথ রেট আলাদা এবং তাই ডিফারেন্ট বডি সাইজ বা ডিফারেন্ট প্লান্ট সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো অ্যারিথমেটিক গ্রোথ। জিওমেট্রিক গ্রোথটা কি? জিওমেট্রিক গ্রোথটা হচ্ছে যখন লগারিদমিক স্কেলে গ্রোথ হবে, মানে স্কোয়ার ফাংশনে গ্রোথ হবে, ঠিক আছে। অ্যারিথমেটিক গ্রোথ কি? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা সামেশন হচ্ছে। আর এটা কি মাল্টিপ্লিকেশন হবে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চার থেকে 16, 32, 64 অ্যান্ড সো অন। ঠিক আছে, 16, 32, 64 না, জেনারেলি ভুল বললাম। ধরো কারণ এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, টু দি পাওয়ার হচ্ছে, স্কোয়ার ফাংশনে হচ্ছে, তো ধরো দুটো থেকে চারটে, চারটে থেকে 16টা, তারপরে 16 স্কোয়ার হবে, ঠিক আছে, এইভাবে গ্রোথ হবে। আর এইখানে কি হবে? এইখানে হবে অ্যারিথমেটিকে যে দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64 আর সো অন, ডাবলিং হচ্ছে, মানে সামেশন বা অ্যাডিটিভ ফাংশন হচ্ছে। আর এখানে স্কোয়ার ফাংশনে হচ্ছে, মানে এক্স ছিল এক্স স্কোয়ার হলো, তারপরে এক্স টু দি পাওয়ার 4, এইভাবে বাড়বে জিওমেট্রিক গ্রোথ। ক্লিয়ার আশা করি। তো জেনারেলি অ্যারিথমেটিক গ্রোথ আমরা নাম্বারসে দেখতে পাই, লেংথ ইনক্রিজে দেখতে পাই। জিওমেট্রিক গ্রোথে আমরা দেখতে পাই মেইনলি মরফোজেনেসিসের রেটে আমরা এটা দেখতে পাই, মাস ইনক্রিজে এটা দেখতে পাই, বা ওয়েট, ড্রাই ওয়েট ইনক্রিজে এটা দেখতে পাই। তো চলো, যদি ইনিশিয়ালি একটা সিডলিং এর at time 0 ওয়েট থাকে W0, আফটার টাইম t ওয়েট হয়ে যাবে WT, তাহলে জিওমেট্রিক গ্রোথ রেট বলছে WT equal to W0 plus e to the power RT, ঠিক আছে। তো টা কি? এটা একটা ন্যাচারাল বেস অফ লগারিদমস। হচ্ছে ন্যাচারাল বেস অফ লগারিদমস। আর এখানে টাকে আমরা বলবো ইন্ট্রিনসিক গ্রোথ রেট, ঠিক আছে। কারণ জিওমেট্রিক গ্রোথ মেইনলি এনভায়রনমেন্ট যতটা না ডিটারমাইন করে, তার থেকেও বেশি জেনেটিক ফ্যাক্টরস ডিটারমাইন করে ইন্ট্রিনসিক গ্রোথ রেট। এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বা এক্সটার্নাল ফ্যাক্টরস বা এক্সট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টরই জিওমেট্রিক গ্রোথকে, মেইনলি একটা ফ্যাক্টরই জিওমেট্রিক গ্রোথকে কি বলবো ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস। এখানে কিন্তু নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি রোল প্লে ততটা করছে না, বা করছেই না ম্যাথামেটিক্যালি, বাট এখানে করছে। কিভাবে করছে? ধরো গ্রাফটা প্লট করলাম, এক্স অ্যাক্সিসে সবসময় টাইম, কারণ উইথ রেসপেক্ট টু টাইম আমরা মেজার করছি। আর এখানে ধরো রেট অফ মরফোজেনেসিস, কিরকম প্লান্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখবো গ্রাফটা সিগময়েড গ্রাফ, এইরকম। এইটাকে বলবো ল্যাগ ফেজ, এইটাকে বলবো এক্সপোনেনশিয়াল ফেজ, আর এই রিজিয়নটাকে বলবো
স্টেশনারি ফেজ। তো তিন রকমের এখানে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, ল্যাগ, এক্সপোনেনশিয়াল, স্টেশনারি। এস শেপ বা সিগময়েড কার্ভ। কেন এরকম হচ্ছে? গ্রোথ শুরু হচ্ছে, প্রথমে মাইটোটিক ডিভিশনে গ্রোথ হচ্ছে, এই ল্যাগ ফেজে গ্রোথটা কিছুটা অ্যারিথমেটিক গ্রোথের মতোই হচ্ছে, বা ধরে রাখো অ্যারিথমেটিক গ্রোথের মতোই হচ্ছে। তো গ্রোথ রেট কম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে, তাই এটা ল্যাগ ফেজ। এবার যখন প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিশন হচ্ছে, তার কারণ কি, এই রিজিয়নটা থেকে যেখান থেকে ল্যাগ ফেজ শেষ এবং এক্সপোনেনশিয়াল ফেজ শুরু হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফেজ শুরু হচ্ছে, সেই জায়গাটা থেকে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে। ডিফারেন্সিয়েশন যেই হয়ে যাবে, স্পেশালাইজড টিস্যু তৈরি হয়ে যাবে, তৎক্ষণাৎ কিন্তু আমরা প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্টস দেখতে পারবো। এখানে কিন্তু মেটাবলিজমের রেটটাও বেড়ে যাচ্ছে, যত টিস্যুর সংখ্যা বাড়ছে তত মেটাবলিক রেটও বাড়ছে। তো মেটাবলিজম যত বেটার হবে, মনে রাখবে গ্রোথ কিন্তু মেটাবলিজমের একটা এফেক্ট। যত ভালো মেটাবলিজম হবে, যত প্রপার মেটাবলিজম হবে, তত প্রপার গ্রোথ হবে। যত ফাস্টার মেটাবলিজম হবে, তত ফাস্টার গ্রোথ হবে। যত স্লোয়ার মেটাবলিজম হবে, তত স্লোয়ার গ্রোথ হবে। তো মেটাবলিজম, আমরা জেনারেলি গ্রোথকে সবসময় অ্যানাবলিক ফাংশন ভাবি, বাট না, ক্যাটাবলিক ফাংশনও আছে। তার কারণ তোমার একটা কমপ্লেক্স নিউট্রিয়েন্ট দিচ্ছ, সেটাকে ক্যাটাবলিজমে ভেঙে তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্টসে যদি রেজলিউট না করা হয়, তাহলে অ্যানাবলিজম বা অ্যাসিমিলেশন অফ নিউট্রিয়েন্টস প্রপারলি হবে না। তাই মেটাবলিজম ইজ আ ফাংশন অফ ক্যাটাবলিজম এন্ড অ্যানাবলিজম, এবং both catabolic and anabolic reactions play a very important role in growth. তো এখানে গ্রোথ মানে এখানে কি হচ্ছে, ল্যাগ ফেজের শেষের দিকে মেটাবলিক রেটটা বাড়ছে, রেট অফ মেটাবলিজম বাড়ছে, প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্টস হচ্ছে, তখন এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, মানে টু দি পাওয়ার গ্রোথ হচ্ছে। এখানে কি হচ্ছিল, এখানে 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 32, আর এখানে কত হচ্ছে, 32 স্কোয়ার, 32 স্কোয়ারের স্কোয়ার, 32 স্কোয়ারের যে স্কোয়ারটা তার আবার হোল, তার আবার টু দি পাওয়ার 2, মানে তার আবার হোল স্কোয়ার। এইভাবে গ্রোথ হচ্ছে। কতক্ষণ হবে, এতক্ষণ। এই ফেজে আসার ফলে কি হবে, ধরো এই অবধি এলো, এই অবধি গ্রোথ হলো, বাট নিউট্রিয়েন্টের সাপ্লাই তো কনস্ট্যান্ট। প্লান্টটা যে এনভায়রনমেন্টে আছে, সেই এনভায়রনমেন্টের যতটা নিউট্রিয়েন্ট আছে, যতটা র মেটেরিয়াল ফর গ্রোথ আছে, সেগুলো তো কনস্ট্যান্ট। সোলার ইনপুট কনস্ট্যান্ট, ওয়াটার কনস্ট্যান্ট, অক্সিজেন লেভেল কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। ফটোসিনথেটিক রেট কনস্ট্যান্ট। সেটা তো আর বাড়ছে, হ্যাঁ সেটা বাড়ছে কমছে, বাট অতটাও বাড়ছে কমছে না যে সে এই ফাস্ট বা র্যাপিড গ্রোথ রেটটাকে মেনটেন করবে। এবং মেনটেন হলে আর একটাও সমস্যা, ওর ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়ালকে এক্সিড করে যেতে পারে। সেটা যাতে না হয়, তাই নিউট্রিয়েন্টও লিমিটেড ইনটেক হয় যে কোনো অর্গানিজমের, প্লান্টের ক্ষেত্রেও তাই, এবং নিউট্রিয়েন্ট গুলোর ইউটিলাইজেশনের একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, একটা ম্যাক্সিমাম মেটাবলিক রেট থাকে, তার বেশি মেটাবলিজমও হবে না। তো যখন সেই ম্যাক্সিমাম মেটাবলিজম রেটটা রিচ করবে, মেটাবলিক রেট একদম হাইয়েস্ট, নিউট্রিয়েন্ট সাপ্লাই তো আর লিমিটেড, তো তখন কি হবে, তখন নিউট্রিয়েন্ট কম, মেটাবলিজম বেশি, তো প্রপার ইউটিলাইজেশন হবে না, এবং বেশি গ্রোথ তখন আর সাস্টেন করা সম্ভব নয়। তখন গ্রোথটা আবার উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে যতটা গ্রোথ হলো সেটা আজীবন মেনটেনড হবে, আনটিল এন্ড আনলেস সেনেসেন্স হিটস। তো এটাকে আমরা বলবো স্টেশনারি ফেজ, এটাকে আমরা বলবো স্টেশনারি ফেজ। তো এখানে কিন্তু দেখো ইনিশিয়াল ওয়েটটা খুব ইম্পর্টেন্ট ফাইনাল ওয়েটের উপরে। ইনিশিয়াল ওয়েট বা ইনিশিয়াল মাস যত বেশি হবে, ফাইনাল মাস তত বেশি হবে, কারণ তুমি অনেক বেশি জায়গা থেকে শুরু করছো। ফর এক্সাম্পল, ধরো তোমাদের, মানে তোমরা, আমি ইন্ডিভিজুয়ালি বলছি, তুমি এবং তোমার এক বন্ধু, ধরো তোমাদের যখন 12 বছর বয়স, মানে when you are hitting puberty, দুজনেরই ধরো সেম জেন্ডার, দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে। when you are hitting puberty, 12-13 বছর বয়স, তখন ধরো তোমাদের ওয়েট হচ্ছে 45 কিলোগ্রাম। তোমাদের বলছি না, সরি, ধরো তোমার ওয়েট 45 কিলোগ্রাম আর তোমার বন্ধু তখনই 60 কিলোগ্রাম। এবার দুজনেই সেম খাচ্ছ, সেম কন্ডিশনে আছো, দুজনেরই মেটাবলিক রেট সেম, সব সেম। আলটিমেটলি 5 বছর পরে, 5 বছর লাগলো হয়তো তোমার 60 হতে, ও ততক্ষণে 100 রিচ করে গেছে। কেন? কারণ ও শুরুই করেছিল তোমার থেকে 15 কেজি অ্যাডভান্টেজ নিয়ে, বা তোমার থেকে 15 কেজি বেশি নিয়ে।
এখানেও তাই, এখানেও তাই। আর এখানে দেখো RT গ্রোথ রেট উইথ রেসপেক্ট টু টাইম, এটা পাওয়ারে চলে গেছে, টু দি পাওয়ার চলে গেছে, মানে লাফিয়ে লাফিয়ে বাড়বে, তাই এরকম সিগময়েড গ্রাফ আমরা পাচ্ছি। তো এই গেল জিওমেট্রিক গ্রোথ। তো জিওমেট্রিক গ্রোথের মধ্যে আরো কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে ধরো ভায়াবিলিটি। ভায়াবিলিটিটা কি? ভায়াবিলিটিটা হচ্ছে যে এবিলিটি অফ আ সিড টু জার্মিনেট, তাকে ভায়াবিলিটি বলে। তুমি সব নিউট্রিয়েন্ট দিলে, সবকিছু দিলে, ঠিক আছে, তবে তাহলেও দেখলে যে সিডটা জার্মিনেট করলো, একে ভায়াবিলিটি বলে। এবং জার্মিনেশন কিন্তু জিওমেট্রিক গ্রোথে হয়, মানে জিওমেট্রিক গ্রোথের একটা এক্সাম্পল কিন্তু সিড জার্মিনেশন, ঠিক আছে। আর কি হয়, আর একটা হচ্ছে যে ধরো এই যে এবিলিটি টু প্রডিউস নিউ প্লান্ট পার্টস, ঠিক আছে, এবিলিটি টু প্রডিউস নিউ প্লান্ট পার্টস, ঠিক আছে, একে তোমার মরফোজেনেটিক এবিলিটি বলা হয়, বা এবিলিটি অফ মরফোজেনেসিস বলা হয়। এবিলিটি টু প্রডিউস মোর প্লান্ট পার্টস বা নিউ প্লান্ট পার্টস বা নিউ ভেজিটেটিভ পার্টস, যাই বলো না কেন, এগুলোও কিন্তু এই জিওমেট্রিক গ্রোথের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো চলে আসবো আমরা গ্রোথের কি কি ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরস, এই এই ফ্যাক্টরস কিন্তু এই জিওমেট্রিক এবং অ্যারিথমেটিক দুটোতেই কমন। প্রথম ফ্যাক্টর হচ্ছে ওয়াটার, H2O, টার্গার প্রেশার মেনটেন করবে, ট্রান্সপোর্ট অফ মিনারেলস হবে, বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, অবশ্যই জল কম থাকলে কিছুই হবে না। নেক্সট অবশ্যই নিউট্রিয়েন্টস, বোথ ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে যাদের বেশি বেশি লাগে, প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যাদের একটু কম কম লাগে, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ফ্যাক্টর কি? লাইট, ফটোসিনথেসিস বেশি হবে লাইটে, ঠিক আছে। তো লাইট যত প্রপার পাবে একটা প্লান্ট, তার ফটোসিনথেসিস বেশি, তত ভালো ফুড তৈরি করবে, তত ভালো গ্রোথ হবে। নেক্সট কি আসবে? টেম্পারেচার, টেম্পারেচার অপটিমাম গ্রোথের জন্য 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার হতে হবে। আর কি? জেনেটিক ফ্যাক্টর, যাকে আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলছি, জেনেটিক অর ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে মেটাবলিক রেট ইত্যাদি, এগুলো। আর এই যে জল, আলো, নিউট্রিয়েন্ট, টেম্পারেচার, এরা হচ্ছে সব এক্সট্রিনসিক ফ্যাক্টরস, ঠিক আছে। এরকম আছে অক্সিজেন, এটাও একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর, O2 অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, এটা। তারপরে সয়েল টাইপ অবশ্যই একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর। লো কোয়ালিটি সয়েল, যেমন স্যান্ডি সয়েলে খুব ভালো গ্রোথ হবে না, অ্যালুভিয়াল সয়েলে অনেক বেটার গ্রোথ হবে। তো সয়েল টাইপ, এটাও একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে। তো একটাই ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে, বাকি সমস্ত এক্সট্রিনসিক ফ্যাক্টর আছে। এই এতগুলো ফ্যাক্টর, মানে এইগুলো মেন, আরো অনেক কোটি কোটি ফ্যাক্টরস আছে, বাট এই কয়েকটা ফ্যাক্টর হচ্ছে মেন কন্ট্রিবিউটর টুয়ার্ডস গ্রোথ, বোথ অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক।